সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইপার্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের তৃতীয় সপ্তাহ নভেম্বর 2020 এর গণিত অ্যাসাইনমেন্ট 1 এর পূর্ণাঙ্গ সমাধান ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে অতি সহজেই আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তাহলে আর কথা নয়, এনজয় ইউর অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থীবৃন্দ, এখানে সৃজনশীল দুটো প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নিবে। এখন সৃজনশীল প্রশ্ন 1 ক এর সমাধান। 1 ক প্রশ্নে বলা হয়েছে বিএসি ও এসিই কোণের মধ্যে সম্পর্ক লিখো। এক্ষেত্রে এই চিত্রটি তোমাদের খেয়াল করতে হবে। এখানে এবিসি একটি ত্রিভুজ, এখানে বিএ এবং সিই এই দুটি রেখাংশ পরস্পর সমান্তরাল, এগুলো উদ্দীপকে বলা আছে। এক্ষেত্রে যেহেতু বিএ এবং সিই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, সেক্ষেত্রে এসি তাদের ছেদক। স্বাভাবিক কারণেই বিএসি অর্থাৎ এই কোণটি এবং এসিই অর্থাৎ এই কোণটি পরস্পর সমান এবং তারা একান্তর কোণ। আর এই দুটো কোণ যে সমান এবং তারা একান্তর, এটি হচ্ছে এই দুই কোণের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এখন সৃজনশীল প্রশ্ন 1 খ এর সমাধান এখানে উপস্থাপন করা হয়েছে। 1 খ নম্বর প্রশ্ন হচ্ছে, দেখাও যে বিএসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল এসিডি কোণ। আমরা কি দেখতে পাচ্ছি? চিত্রে এবিসি একটি ত্রিভুজ, এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ এসিডি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই কোণটি উৎপন্ন হয়। দেখাতে হবে যে কোণ বিএসি এই কোণ প্লাস কোণ এবিসি অর্থাৎ এই কোণ ইকুয়াল কোণ এসিডি এই কোণটা। প্রমাণ: এবিসি ত্রিভুজ এ বিএসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এসিবি কোণ সমান 2 সমকোণ, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আবার এসিবি কোণ অর্থাৎ এই কোণ প্লাস এসিডি কোণ অর্থাৎ এই কোণ, এই দুটো কোণের সমষ্টি হলো 2 সমকোণ, কারণ এই কোণটি হচ্ছে আমাদের সরল কোণ যা 2 সমকোণের সমান। এখানে এটিকে 1 নং সমীকরণ, এটিকে 2 নং সমীকরণ দেওয়া হয়েছে। এখন 1 ও 2 এর বাম পক্ষ সমান লিখে পাই। কেন সমান লিখতে পারি? কারণ আমরা লক্ষ্য করছি 1 এর ডান পক্ষ 2 সমকোণ, 2 এর ডান পক্ষ 2 সমকোণ, অর্থাৎ 1 এর বাম পক্ষ সমান 2 সমকোণ এবং 2 এর বাম পক্ষ সমান 2 সমকোণ। তাহলে উভয় মান 2 সমকোণের সমান বিধায় তাদের বাম পক্ষ সমান লেখা সম্ভব হয়েছে। এবং এখান থেকে আমরা উভয় পার্শ্ব থেকে এসিবি কোণ যদি বাদ দিই, অবশিষ্ট থাকে এখানে বাম পক্ষে কোণ বিএসি প্লাস এবিসি কোণ ইকুয়াল ডান পাশে থাকে এসিডি কোণ, এবং এটি আমাদের প্রমাণ করার বিষয় ছিল। সৃজনশীল প্রশ্ন 1 গ এর সমাধান। 1 গ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে এবিসি কোণ প্লাস বিসিই কোণ সমান 2 সমকোণ। চিত্রে এবিসি একটি ত্রিভুজ, যেখানে বিএ অর্থাৎ এই বাহুটা সমান্তরাল সিই, এটি আমরা আগেও বলেছি। প্রমাণ করতে হবে যে এবিসি কোণ প্লাস বিসিই কোণ অর্থাৎ এই কোণ এবিসি কোণ
প্লাস বিসিই কোণ, বিসিই কোণ অর্থাৎ এই কোণ সমান হচ্ছে দুই সমকোণ, অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ, এই দুটো কোণের যোগফল দুই সমকোণ। এটি আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ: এবিসি ত্রিভুজ এ বিএসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এসিবি কোণ সমান দুই সমকোণ, যেটা আমরা আগের প্রশ্নতে ব্যবহার করেছি, কারণ একই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। আবার চিত্রে বিএ সমান্তরাল সিই, এসি তাদের ছেদক, এটি আগে বলা হয়েছে, তাই বিএসি কোণ অর্থাৎ বিএসি কোণ এই কোণ সমান এসিই কোণ, এটিও পূর্বে বলা হয়েছে। একান্তর কোণ, এটিকে 2 নম্বর সমীকরণ এবং এটিকে 1 নং সমীকরণ দেওয়া হয়েছে। এখন 1 ও 2 থেকে পাই, অর্থাৎ 2 থেকে বিএসি কোণের যে মান এসিই কোণ, এই মানটি 1 এর বাম পক্ষে এই বিএসি কোণের পরিবর্তে আমরা বসিয়ে দেব। সেই ক্ষেত্রে পাওয়া যাবে এসিই কোণ প্লাস এবিসি কোণ প্লাস এসিবি কোণ সমান দুই সমকোণ, বা এই কোণটা এখানে লেখা হয়েছে এবিসি কোণ প্লাস এখানে এসিবি কোণ প্লাস এবং এসিই কোণ নিয়ে একটি গ্রুপ তৈরি করেছি, আমরা এক ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসেছি, সমান দুই সমকোণ, বা এবিসি কোণ প্লাস বিসিই কোণ। এই অংশটা খেয়াল করতে হবে, এই অংশটা, অর্থাৎ এখানে কোণ এসিবি প্লাস কোণ এসিই, চিত্র থেকে একটু দেখে নিই, কোণ এসিবি অর্থাৎ এই অংশটা প্লাস এসিই অর্থাৎ এই অংশটা, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে কি বিসিই কোণের সমান, এবং সেটি আমরা এখানে লিখেছি। এবং চূড়ান্তভাবে এই দুটো কোণের যোগফল সমান হবে আমাদের এই বাম পক্ষের সমান, অর্থাৎ এটি আমাদের প্রমাণ করার বিষয় ছিল। অর্থাৎ এখানে আমাদের চূড়ান্তভাবে কোণ এবিসি প্লাস বিসিই সমান দুই সমকোণ, এটি প্রমাণ করাই আমাদের প্রয়োজন ছিল। সৃজনশীল প্রশ্ন 2 এর ক এর সমাধান। প্রশ্ন হচ্ছে বি কোণের সমান একটি কোণ আঁকতে হবে, যেখানে উদ্দীপকে বি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে, এখানে আমরা সেটিও লিখেছি, এবং বি কোণ সমান 30 ডিগ্রি এই হিসেবে এখানে একটি কোণ অঙ্কন করে দেখানো হয়েছে। সৃজনশীল প্রশ্ন 2 খ এর সমাধান। 2 খ নম্বর প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি কোণের সমান হয়। তাহলে আমরা শুরু করছি। দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3.2 সেন্টিমিটার, উদ্দীপকে বলা আছে এটি, ও বি সমান 4.5 সেন্টিমিটার, এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বি কোণ সমান 30 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। এই ক্ষেত্রে আমাদের প্রদত্ত দুই বাহু এ এবং বি মাপ মতো আমরা এখানে অঙ্কন করেছি, উপস্থাপন করেছি। একইভাবে 30 ডিগ্রি কোণ বি কোণ সেটিও আমরা এখানে দেখিয়েছি। এখন আমাদের অঙ্কনের কাজ সম্পন্ন করতে হবে। প্রথমেই একটি রেখা বা রেখাংশ বিই হতে, এখানে বিই রয়েছে, বিসি সমান এ, বিসি সমান এ এই অংশ কেটে নিই। এরপর বিসি এর বি বিন্দুতে ইবিএফ সমান বি কোণ সমান 30 ডিগ্রি কোণের সমান করে এই কোণটা অঙ্কন করি। তারপর বিএফ হতে বিএ সমান বি, অর্থাৎ এইটুকু সমান বি অংশ কেটে নিই। তারপর এ কমা সি যোগ করি। এক্ষেত্রে এ বি সি ত্রিভুজই আমাদের উদ্দিষ্ট বা কাঙ্ক্ষিত ত্রিভুজ। সৃজনশীল প্রশ্ন 2 এর গ এর সমাধান। প্রশ্ন হচ্ছে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুইটি বাহু এ ও বি এবং বি কোণের বিপরীত বাহু এ হয়। মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু এ এবং বি এবং এ বাহুর বিপরীত কোণ বি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা অঙ্কন শুরু করছি। আমরা এখানে প্রদত্ত দুইটি বাহু এ এবং বি দেখিয়েছি তাদের দৈর্ঘ্য অনুসারে, এবং বি কোণ যথারীতি আমরা 30 ডিগ্রি হিসাবে এখানে অঙ্কন করে রেখেছি। তাহলে অঙ্কনের শুরুটা হবে কিভাবে? যে কোনো রশ্মি বিডি আঁকি। এখানে যে বিডি আমরা নিয়েছি, বি বিন্দুতে এখানে
প্রদত্ত বি কোণের সমান করে এই কোণের সমান করে আমরা ডিবিই এই কোণটি অঙ্কন করি। বিই রেখা হতে এই বি বাহুর দৈর্ঘ্যের সমান করে এখান থেকে বি এ অংশটা আমরা কেটে নিই। এখন এই এ বিন্দুকে কেন্দ্র করে এই যে এ দৈর্ঘ্যটা রয়েছে এই দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিডি রেখার উপর আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপটি বিডি রেখাকে যথাক্রমে সি এবং সি ডট বিন্দুতে ছেদ করে। তারপর এ কমা সি এবং এ কমা সি ডট বা সি ড্যাশ বিন্দুদ্বয় আমরা যোগ করি। সেই ক্ষেত্রে এখানে উৎপন্ন হয়েছে দুটো ত্রিভুজ, একটি হলো এ বি সি আর একটি হচ্ছে এ বি সি ডট বা সি ড্যাশ। এই দুটি ত্রিভুজই আমাদের শর্ত অনুযায়ী অঙ্কিত প্রয়োজনীয় কাঙ্ক্ষিত ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ। এখন সংক্ষিপ্ত প্রশ্ন, মোট 1 থেকে 10টি প্রশ্ন এখানে দেওয়া আছে। মোট 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিতে হবে। তাহলে দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3 এর সমাধান এখানে দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 1, সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? উত্তর, সংখ্যার এককের স্থানে 2 বা 3 বা 7 বা 8 অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। সংক্ষিপ্ত প্রশ্ন 2, ক এর বর্ণ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? এর সমাধান বা উত্তর, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি 4 বা 6 হতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন 3, 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে? এটি সমাধানের জন্য, এই উত্তর প্রদান করার জন্য আমরা এই যে 24,336 কে বর্গমূল করব। 24,336 আমরা বর্গমূল করছি। বর্গমূল করে দেখা যাচ্ছে এখানে বর্গমূল হয়েছে 156, যা নিঃসন্দেহে 1, 2, 3 অঙ্ক বিশিষ্ট। তো এখান থেকে পরিষ্কার আমরা বলতে পারি যে 24,336 সংখ্যাটির বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। সংক্ষিপ্ত প্রশ্ন 4 ও 5 এর উত্তর বা সমাধান রয়েছে এখানে। আমরা প্রথমেই দেখব যে সংক্ষিপ্ত প্রশ্ন 4 কি আছে। 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? দেখে নিই। আমরা প্রথমে 245 কে এখানে বিভাজন করেছি, যেমন করে আমরা লসাগু নির্ণয় করে থাকি সেভাবে। আমরা 5, 7, 7 তিনটি উৎপাদক বা কমন রাশি এখানে 245 থেকে পেয়েছি। এই কারণে আমরা 245 সমান লিখতে পারছি 5 পূরণ 7 পূরণ 7। এখানে পরিষ্কার যে ডান পক্ষে 5 গুণ করলে সংখ্যাগুলোর গুণফল পূর্ণবর্গ হয়, তাই 245 এর সাথে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 5 গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। একটু বিস্তারিত বলি। এখানে লক্ষণীয়, এখানে 7 আছে 2টি, তার মানে 7 পূরণ 7 এটি একটি পূর্ণবর্গ অংশ। একইভাবে এখানে শুধু একটি 5 রয়েছে, তাহলে এখানে যদি আরেকটি 5 গুণন থাকতো তাহলে এই অংশটা পূর্ণবর্গ হতো। তার মানে এই ডান পক্ষের পুরো অংশটাই পূর্ণবর্গ হতো। অর্থাৎ এখানে ডান পাশের এই মানটি পূর্ণবর্গ হতে হলে এর সাথে একটি 5 গুণন করা দরকার। অর্থাৎ বাম পক্ষ পূর্ণবর্গ হতে হলেও তার সাথে 5 গুণন করা দরকার। এই কারণে আমরা বলছি যে 245 এর সাথে ডান পক্ষের সাথে, অর্থাৎ তার মান 245 এর সাথে 5 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা পরিণত হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 5, প্রশ্নটি হচ্ছে সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন শূন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে? এই প্রশ্নের সমাধানের জন্য আমরা 1800 এই সংখ্যাটিকে বর্গমূল করেছি। দেখা যাচ্ছে যে 42 বর্গমূল হয়, কিন্তু সেক্ষেত্রে 36 অবশিষ্ট হিসেবে থাকে। আর সেই কারণেই আমরা বলতে পারি যে সারি সংখ্যা ও সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 শূন্য থেকে 36 জনকে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ এই 1800 থেকে 36 বাদ দিলে যে অংশটা বা যে মানটা থাকে সেটা বর্গমূল হচ্ছে 42।
অর্থাৎ ওই সংখ্যক শূন্যকে আমরা সমান সংখ্যক ওই সংখ্যক শূন্যকে সারি সংখ্যা ও সারিতে শূন্য সংখ্যা সমান রেখে নিঃসন্দেহে সাজাতে পারি। সংক্ষিপ্ত প্রশ্ন 6, 7 ও 8 এর সমাধান। 6 নম্বর প্রশ্ন কি বলছে? x - 2 x = -2 y = 3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত? আমরা দেখে নিই। এখানে প্রথমে রাশি দুইটাকে আমরা বিয়োগ দেখিয়েছি। এটা এখান থেকে আমরা মান পেয়েছি 5x + y, যেখানে x এর মান -2 এবং y এর মান 3 বসানো হয়েছে, সেখান থেকে আমরা সমাধান করে -7 মান পেয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 7, 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত এটি চাওয়া হয়েছে। আমরা এখানে দেখিয়েছি দুটি রাশির গুণফল অবস্থা এবং তাদেরকে গুণ করেছি। প্রথমে 7x দিয়ে এখানকার দুটো রাশিকে গুণ করেছি, এই দুটো পেয়েছি, এবং পরে 5 দিয়ে এই দুটো রাশিকে গুণ করে আমরা এই দুটো মান পেয়েছি। এবং এখান থেকে চূড়ান্তভাবে 49x² + 14x - 15 এটি আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 8, এখানে বলা হয়েছে 2a² - 7ab + 6b² কে 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আমরা এখানে ভাগের প্রক্রিয়াটি দেখিয়েছি। 2a² - 7ab + 6b² কে 2a - 3b দ্বারা ভাগ দেখিয়েছি। এখানে ভাগ প্রক্রিয়া সম্পন্ন করে আমরা ভাগফল পেয়েছি a - 2b। তাই এটা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে নির্ণয় ভাগফল a - 2b। সংক্ষিপ্ত প্রশ্ন 9, এখানে একটি সরল অঙ্ক দেওয়া হয়েছে। এই অংশটি এটা আমরা এখানে সমাধান দিয়েছি। আমরা এখানে সমাধান করে এর মান পেয়েছি 24। সরল অঙ্কের নিয়ম অনুযায়ী এটি সমাধান করা হয়েছে। যেমন প্রথমে এখানে যে ব্র্যাকেটগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট এর কাজ আগে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। ক্রমানুসারে এই কাজগুলো সম্পন্ন করলে আমরা 24 রেজাল্ট হিসেবে পেয়ে থাকি। সংক্ষিপ্ত প্রশ্ন 10, প্রশ্নটি হচ্ছে x⁴ - 7x³ + 2x - 11 রাশিটির x³ এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত? তাহলে এখানে আমাদের সমাধানের স্বার্থে x³ এর সহগ খুঁজে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে x³ এর সহগ -7, যেটি আমরা লিখেছি, এবং ধ্রুবক পদ হচ্ছে -11, সেটিও আমরা এখানে লিখেছি। তাহলে এই x³ এর সহগ -7 এবং ধ্রুবক পদ -11 এর পার্থক্য মানে বিয়োগফল হচ্ছে -7 - -11 ইকুয়াল, এখান থেকে আমরা 4 পাচ্ছি। এটি হচ্ছে 10 নং প্রশ্নের আমাদের প্রয়োজনীয় ফলাফল। শিক্ষার্থীবৃন্দ, আমাদের অ্যাসাইনমেন্ট 1 সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 1 এর সমাধান প্রক্রিয়া সম্পন্ন হলো। ভিডিওটি দেখা ও সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় শেষ করছি।